অ্যান্ড ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভারতের অর্থনীতির চ্যাপ্টার 7 আজকে আমরা পড়বো, পাবলিক ফিনান্স অ্যান্ড ফিসক্যাল পলিসি। তোমরা প্রত্যেকে জানো WBCS এর জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। সো প্লিজ তাড়াতাড়ি চলে এসো, তোমরা চলে এলেই আজকে ক্লাসটা শুরু করব। আর আসার পরে যেটা করতে হবে, লিঙ্কটা শেয়ার করো, ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস লিঙ্কটা শেয়ার করে দাও যাতে তোমার সব বন্ধুরা চলে আসতে পারে। আমরা 2 মিনিট অপেক্ষা করব, তারপরেই আজকের ক্লাসটা শুরু করব। নিশ্চিত করো আমার কথাগুলো পরিষ্কার করে শুনতে পাচ্ছ। অ্যাম আই ক্লিয়ারলি অডিবল? অলরেডি কয়েকজনকে দেখতে পাচ্ছি, রাহুল, সমুদ্র, গোলাম, শুভঙ্কর, রিঙ্কি, পম্পি। তো যেটা করতে হবে, লিঙ্কটা শেয়ার করে দাও। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন গ্রুপগুলোতে তোমরা রয়েছো, লিঙ্কটা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম শেয়ার করে দাও। খুব ছোট্ট ছোট্ট ক্লাস করব, খুব ছোট্ট ছোট্ট ক্লাস করব সামনে 15ই আগস্ট। সো বেশি টেনে ক্লাসগুলোকে বড় করব না, তোমাদের অনেক ব্যস্ততা আছে আমি জানি, তা সত্ত্বেও একটুখানি বিসিএস এর প্রিপারেশন নিয়ে নেওয়াই যাক। আর 2 মিনিট অপেক্ষা করব, তারপরেই কিন্তু ক্লাসটা শুরু করব। এবং একটা আউটলাইন তোমাদের দিয়ে দেব পাবলিক ফিনান্স এবং ফিসক্যাল পলিসি থেকে আসলেই কি কি পড়তে হবে। এবার বিস্তারিত আমরা অলরেডি আমাদের পেইড ব্যাচে, মেম্বার স্পেশাল ব্যাচগুলোতে আলোচনা করছি, তোমাদের সঙ্গেও আলোচনা করে দেব। এবং সেক্ষেত্রে একটা আউটলাইন তোমাদের আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, নয় আউটলাইন একটা দিয়ে দেব। আর আমরা আমাদের নিজেদের বইটা থেকে পড়বো। আমি জানি না বইটা তোমাদের কেমন লেগেছে, তোমরা অবশ্যই রিভিউ করে দিও, পসিবল হলে একটা করে রিভিউ করে দিও। অলরেডি অনেককেই দেখতে পাচ্ছি, পম্পির পরে আছে সুজিত, মোহিনী, পায়েলি, সুমন, বর্ণালী, ওকে, অনিক, অভিষেক, সোমা, সন্দীপ, প্রত্যেককেই দেখতে পাচ্ছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাবলিক ফিনান্স। এখানে দুটো শব্দবন্ধ আছে, প্রথম যে শব্দবন্ধ সেটি হচ্ছে, প্রথম যে শব্দ সেটির নাম হচ্ছে পাবলিক। পাবলিক বলতে আমরা কি বুঝি, পাবলিক কথাটার অর্থ কি? যে এটা আমরা অনেক সময় বলি পাবলিক বাস। পাবলিক বাস মানে কি? ফর দ্য পাবলিক। পাবলিক মানে সাধারণ মানুষ, তা নয়। ইকোনমি বা কনস্টিটিউশনে পাবলিক যেখানে যেখানে পড়বো, বুঝবো যে এটা গভর্নমেন্টকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা গভর্নমেন্টকে বোঝাচ্ছে পাবলিক বলতে। আর ফিনান্স বলতে কি? ফিনান্স বলতে গভর্নমেন্টের রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার, এই যে হিসেব, এটাকে বলছি ফিনান্স। দ্যাট ইজ রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট ইজ কল্ড পাবলিক ফিনান্স। দ্যাট ইজ দ্য স্টাডি অফ গভর্নমেন্টস রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার ইজ কল্ড ফিনান্স। ঠিক আছে, এবার ফিসকাল পলিসি কাকে বলছি, কি বলছি, সেখানে আমরা আসছি। তবে চলো আমরা আমাদের বইটাতে একটু যাই। দেখো, সবার প্রথম আমরা চ্যাপ্টার 7-এ যেটা পড়বো সেটি হচ্ছে পাবলিক ফিনান্স। বিষয়টা আসলে কি পাবলিক ফিনান্স? পাবলিক ফিনান্স কি না, দ্য স্টাডি অফ গভর্নমেন্টস রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার ইজ কল্ড পাবলিক ফিনান্স। ইট অলসো স্টাডিজ পাবলিক ডেব্ট, ডেব্ট মানে ধার, অর্থাৎ গভর্নমেন্টের ধার, ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিসকাল পলিসি অফ ইকোনমি। এই ফিসকাল পলিসি কথাটা বারবার বারবার করে ব্যবহার হবে। ওকে অভিষেক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নোট করবে না, এটা আমরা তো, এটার পিডিএফ পাবে না, এটা তো আমরা বই আছে, বইটা তো প্রত্যেকেই প্রায় পেয়ে গেছো, বইটা তো সবাই পেয়ে গেছো, আবার অসুবিধা কি আছে? বইটা যারা পাওনি তারা নোট করে নাও, মানে যারা বইটা নাওনি তারা নোট করে নাও। এবার কি বললাম তাহলে, এটা পাবলিক ফিনান্সের মধ্যে কি থাকবে? পাবলিক ডেপ্ট, গভর্নমেন্টের ধার, ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনৈতিক প্রশাসন, অ্যান্ড ফিসকাল পলিসি অফ ইকোনমি। পাবলিক ফিনান্স ক্যান বি ডিভাইডেড ইন্টু 5 সেকশনস। পাবলিক ফিনান্স 5টা সেকশনে ভাগ করা হয়। কি কি? প্রথমটা হচ্ছে পাবলিক রেভিনিউ, পাবলিক এক্সপেন্ডিচার, পাবলিক ডেপ্ট, ফিসকাল পলিসি অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা মোটামুটি, একদম, আমরা মোটামুটি কি করি?
আমাকে একটু কথা বলতে দাও প্লিজ, তারপরে তোমরা বলবে, ঠিক আছে? আর্থিক বছর, ফিসকাল পলিসি, এগুলো নিয়ে পরে কথা বলবো। প্রথমে কি বললাম, তাহলে 5টা বিষয়ে আমরা পাবলিক ফিনান্সকে 5টা সেক্টরে ভাগ করে নেব। প্রথম হচ্ছে পাবলিক রেভিনিউ, অর্থাৎ জনগণের, অর্থাৎ সরকারের রাজস্ব, পাবলিক এক্সপেন্ডিচার, সরকারের খরচ, পাবলিক ডেট, সরকারের ধার, ফিসকাল পলিসি অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এগুলো কি প্রত্যেকটা ভাগ নিয়ে এবার আমরা আলোচনা করব। ইউজুয়ালি আমরা প্রচুর লাফালাফি করি ফিসকাল পলিসি, ফিসকাল নীতি, ফিসকাল নীতি। তো এই ফিসকাল না তৎকাল, এই জিনিসটা আসলেই কি, না কিভাবে এটা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর প্রভাব ফেলে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। সবার প্রথম যেটা পড়ব সেটার নাম হচ্ছে পাবলিক রেভিনিউ, অর্থাৎ সরকার যে রাজস্ব পায়। ইট ইনক্লুডস অল ইনকাম অ্যান্ড রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট থ্রু ভেরিয়াস সোর্সেস। এটা কি হচ্ছে, অল ইনকাম অ্যান্ড রিসিপ্টস অফ দ্য গভর্নমেন্ট, এর মধ্যে সরকারের সমস্ত আয় এবং ব্যয়ের খরচ ধরা থাকে। কিসের? ফ্রম থ্রু ভেরিয়াস সোর্সেস। Sources of public revenue can broadly divided into two sectors, that is earned and unearned revenues. তাহলে পাবলিক রেভিনিউকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে আর্নড রেভিনিউ আর একটা হচ্ছে আনআর্নড রেভিনিউ, ঠিক আছে? এইবার গল্পটা হচ্ছে আর্নড রেভিনিউ কি, যে রেভিনিউটা আর্ন করেছে, দ্যাট ইজ ইট ইজ এ কাইন্ড অফ রেভিনিউ রিসিভড ফ্রম অ্যাসিওর্ড সোর্সেস, অর্থাৎ এটা আমরা পাবে। তার মানে কি হচ্ছে, তুমি একজন লোক যে একটি গভর্নমেন্ট অফিসে জব করছো, ঠিক আছে, এটা গভর্নমেন্ট সেক্টর জব, তুমি একজন WBCS। তারপর কি হচ্ছে না, তোমার একটি ইনস্টিটিউট আছে, বোঝো। এই ইনস্টিটিউটে প্রত্যেক মাসে কি হচ্ছে, কোনো মাসে 100 জন অ্যাডমিশন নিচ্ছে, মানে 100 জন রিনিউ করছে, 106 জন, 200 জন এরকম রিনিউ করছে। তাহলে এই যে গভর্নমেন্টের সোর্সটা, এখান থেকে প্রতি মাসে ধরো তুমি 70K 70,000 টাকা প্রতি মাসে এখান থেকে পাচ্ছ, এটা হচ্ছে নির্ধারিত, এটা একদম নির্দিষ্ট। দ্যাট ইজ কল্ড আর্নড রেভিনিউজ। তাহলে অ্যাসিওর্ড সোর্স কেপ্ট আন্ডার কমপ্লিট ডিসপোজাল অফ গভর্নমেন্টস ওনারশিপ, সরকারি ওনারশিপের ওপরে এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে। ইট ইনক্লুডস কমার্শিয়াল রেভিনিউজ লাইক প্রফিটস অফ PSUs, পাবলিক সেক্টর ইউনিট, পাবলিক ইউটিলিটি সার্ভিসেস এটসেট্রা। আর আনআর্নড কাকে বলছি, দেখো ভালো করে দেখো, এই যে জায়গাটা, এখানে এক মাসে 100 জন রিনিউ করতে পারে, কোনো মাসে 30 জন রিনিউ করতে পারে, কোনো মাসে 20 জন রিনিউ করতে পারে। এই যে জায়গাটা, এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আনআর্নড রেভিনিউ, ঠিক আছে? ইট ইজ মোবিলাইজড বাই দ্য গভর্নমেন্ট উইদাউট এনি contractual obligation to pay. It is mobilized by the government without any contractual obligation to pay, ঠিক আছে? It includes taxes, fines, levies, assets, gifts, grants, etc. এবার ট্যাক্স রেভিনিউ আসলে কি, ট্যাক্স থেকে কি ধরনের রাজস্ব আসে? আসলে টাইপ অফ ট্যাক্সেস, কত রকমের ট্যাক্স আমরা জানি আর কত রকমের ট্যাক্স আমাদের ভরতে হয়, সেই সবগুলো সম্পর্কে একটুখানি আমি ধারণা দিয়ে দেবো। এমনটা বলছি না যে তোমাদের ট্যাক্স বিশেষজ্ঞ করে দেবো, একটু ধারণা দিয়ে দেবো। প্রথমটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স মানে সরাসরি যে ট্যাক্সটা পে করতে হয়, ঠিক আছে? সরাসরি যে ট্যাক্সটা পে করতে হয়, তার মানে কি? তার মানে হচ্ছে ইট ইজ দ্য ট্যাক্স লেভিড ডিরেক্টলি অন দ্য ইনকাম অফ দ্য পিপল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। কি বললো না, ইট ইজ দ্য ট্যাক্স লেভিড ডিরেক্টলি অন দ্য ইনকাম অফ দ্য পিপল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এটাকে কি বলছি, ইনকাম ট্যাক্স, ঠিক আছে? আর ডিরেক্ট ট্যাক্স কি, ডিরেক্ট ট্যাক্স, সরি ভুল বললাম একটু, সরি, আচ্ছা ডিরেক্ট ট্যাক্স কি বলছি না, ডিরেক্ট ট্যাক্স ইজ দ্যাট হুইচ ইজ ব্রন বাই দ্য পারসন অন হুম ইট ইজ লেভিড। যার ওপরে কর চাপানো হবে সেই করদাতার মতো সরাসরি ট্যাক্সটা গভর্নমেন্টকে এসে জমা করবে। ইনকাম ট্যাক্স কি, ইনকাম ট্যাক্স হচ্ছে লেভিড ডিরেক্টলি অন দ্য ইনকাম অফ পিপল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্র সরকার দ্বারা মানুষ যত আয় করলো তার আয়ের ওপরে সরাসরি যে কর চাপানো হবে তাকে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স। কর্পোরেশন ট্যাক্স কি, ইট ইজ এ ট্যাক্স অন ইনকাম অফ দ্য কোম্পানিজ, ঠিক আছে? অর্থাৎ কোম্পানির যে আয় হচ্ছে তার উপরে কর, সেটাকে কর্পোরেশন ট্যাক্স বলা হচ্ছে। ইন 1996 দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড মিনিমাম অল্টারনেট ট্যাক্স বা ম্যাট on companies which escaped the corporation tax net by using provisions of exceptions, deduction, incentives, depreciation and so on.
এরপর হচ্ছে ওয়েলথ ট্যাক্স বা সম্পদ কর। ওয়েলথ ট্যাক্স বা সম্পদ কর কি না, দিস ট্যাক্স ইজ লেভিড অন নেট ওর্থ অফ ইন্ডিভিজুয়াল। কোনো একজন ব্যক্তির মোট যে আয় সেটার উপরে এই করটি চাপানো হয়। এগুলো মোটামুটি ডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। ডিরেক্ট ট্যাক্সের মধ্যে কী কী বললাম, ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, এগুলো হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। এবারে যে ট্যাক্সগুলো বলবো এই ট্যাক্সের হিসেবে প্রত্যেকে আমরা ট্যাক্স পেই কি না, এগুলো হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, সরাসরি সরকারকে এসে জমা করতে হবে না, সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এটা জমা করতে হয় না। কি হচ্ছে, প্রথমটি হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটি তার মানে কি, উৎপাদন শুল্ক। The commodities which are produced within the country is levied by the central excise duty. ভারতের মধ্যে, ভারত দেশের মধ্যে, ভারতীয় অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে যা যা জিনিস তৈরি করা হবে তার উপর উৎপাদন শুল্ক চড়ানো হবে, দ্যাট ইজ কল্ড এক্সাইজ ডিউটি। However, the commodities on which state governments impose excise duty, commodities on which state governments impose excise duty are exempt from central excise duty. যেগুলোতে রাজ্য সরকার কর চাপাবে সেগুলো কেন্দ্র সরকার আর কর চাপাবে না। যেমন হচ্ছে লিকারের ওপর, ড্রাগের ওপর, ঠিক আছে, লিকার, ড্রাগ, বেশি বেশি করে মদ খাও তাহলে রাজ্য সরকারের আয় বাড়বে। বেশি বেশি করে কোকেন নাও, হেরোইন নাও, ড্রাগ নাও, তাহলে কি হচ্ছে না, সেগুলো হচ্ছে রাজ্য সরকারের কর বাড়বে। নেক্সট কি, এরপর হচ্ছে কাস্টমস ডিউটি। কাস্টমস ডিউটি জানো তো, আমদানি শুল্ক, কাস্টমস ডিউটি কি হচ্ছে, ইট ইজ দ্য ট্যাক্স ইম্পোজড অন কমোডিটিজ ইম্পোর্টেড টু ইন্ডিয়া। কাস্টমস ডিউটি মানে কি, আমদানি শুল্ক। আমদানি কাস্টমস ক্লিয়ার করাতে হয়, জানো তোমরা প্রত্যেকে, জাহাজে মাল এলে বা এয়ারপোর্টে মাল এলে কাস্টমস ক্লিয়ার করাতে হয়। এটা হচ্ছে যে সমস্ত জিনিস ইম্পোর্ট বা আমদানি করা হবে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় কাস্টমস ডিউটি বা আদার নেম হচ্ছে ইম্পোর্ট ডিউটি। অর দোজ এক্সপোর্টেড ফ্রম ইন্ডিয়া, যেগুলো ভারত থেকে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড এক্সপোর্ট ডিউটি। লিকার মানে মদ, লিকার মানে মদ, ঠিক আছে, ওই জন্য দেখো না এফএল সফ, এফএল সফ বলে, এফএল সফে আবার অন আর অফ লেখা থাকে, ঠিক আছে। এফএল মানে হচ্ছে ফরেন লিকার, ঠিক আছে, একদম বর্ডারেও ক্লিয়ার করাতে হয়। সিন্স imposing duties on exports reduced the competitive position of the country, the government withdraw export duties. ভারতে যদি এক্সাইজ ডিউটি বসানো হতো, যে অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য কর চাপাতে হতো, সেক্ষেত্রে কী হতো, জিনিসের দাম বাড়তো, কম্পিটিটিভ পজিশন অফ দ্য কান্ট্রি, অর্থাৎ ভারতের প্রতিযোগিতামূলক বাজারটা খারাপ হতো, সেজন্য এক্সপোর্ট ডিউটি নেওয়া হয় না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্সপোর্ট ডিউটি উইথড্র করে নিয়েছে, ঠিক আছে। In the recent times, there has been considerable increase in revenue from import duties because of heavy imports of iron and steel, petroleum products and chemicals, etc. তাহলে কি হচ্ছে, রিসেন্ট ডেতে ভারতবর্ষের ভারত সরকারের কাস্টম ডিউটি বা ইম্পোর্ট ডিউটি ব্যাপক হারে বেড়েছে। কেন না, আয়রন স্টিল প্রচুর পরিমাণে আমদানি করা হচ্ছে, পেট্রোলিয়াম প্রোডাক্ট, কেমিক্যাল, এটসেট্রা। ইন দ্য নিউ রিকোয়ারমেন্ট আন্ডার WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নতুন রিকোয়ারমেন্ট অনুযায়ী ইম্পোর্ট ডিউটি উইল বি অনলি মিনস টু কার্ভ ইম্পোর্টস, ঠিক আছে, এটা খুব একটা জানার দরকার নেই। কাস্টম ডিউটি হ্যাড বিন দ্য টার্গেট রেভিনিউ জেনারেটর সিন্স ইন্ডিপেন্ডেন্স। কি হচ্ছে, কাস্টম ডিউটি হচ্ছে স্বাধীনতার পর থেকেই, স্বাধীনতার সময় থেকেই টার্গেট রেভিনিউ জেনারেটর, ঠিক আছে। হ্যাঁ পায়েল, ঠিক বলেছো। বাট ইন রিসেন্ট ইয়ার্স দ্য এক্সাইজ ডিউটি হ্যাজ ওভারটেকেন দ্য কাস্টম ডিউটি অ্যাজ দ্য লার্জেস্ট রেভিনিউ আর্নার, ঠিক আছে। কিন্তু রিসেন্ট ডে কী হচ্ছে না, এক্সাইজ ডিউটি, আগে কি বলা হতো, কাস্টম ডিউটি সব থেকে বেশি হবে, যত মাল আসবে বিদেশ থেকে তত ভালো, কাস্টম ডিউটি ভারতের সব থেকে আয়ের বড় উৎস হবে। এখন তা নয়, এখন যত বেশি মদ খাবে সেটাই, দ্যাট ইজ এক্সাইজ ডিউটি। উৎপাদন শুল্ক হচ্ছে সব থেকে বেশি হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে, শুধু মদের জন্য নয়, যে কোনো জিনিসের উৎপাদন শুল্ককেই আমরা এক্সাইজ ডিউটি বলবো। এরপর হচ্ছে সার্ভিস ট্যাক্স। রিসেন্টলি এই, ঠিক আছে, সার্ভিস ট্যাক্স, ইট ইজ এ ট্যাক্স ইম্পোজড অন দ্য পারসন হু অ্যাভেলস এ স্পেসিফাইড সার্ভিস। কোনো একটা সার্ভিস বা পরিষেবা নিলে সেটার উপর যে কর দিতে হবে সেটা হচ্ছে সার্ভিস ট্যাক্স। এই সার্ভিস ট্যাক্সের সঙ্গে তোমরা একটা জিনিস খুব গুলিয়ে ফেলো, দ্যাট ইজ কল্ড সার্ভিস চার্জ। যখন কোনো হোটেল বা রেস্টুরেন্টে যাও তখন কি বলে, যে 10% সার্ভিস চার্জ উইল বি ইন্ট্রোডিউসড, ঠিক আছে, বা উইল বি
যাই হোক দেওয়া থাকে 10% কি একটা টার্ম দেওয়া থাকে, আমি যেটা উইল বি ইম্পোজ 10% সার্ভিস চার্জ উইল বি ইম্পোজড, তার মানে 10% সার্ভিস চার্জ বসানো হবে, সেটা সম্পূর্ণভাবে বেআইনি। বোর্ড দেখা যাচ্ছে না পরিষ্কার, কার এটা? সুপর্ণা বিশ্বাস মণ্ডল। তুমি একটা কাজ করো, তোমার মোবাইলের স্ক্রিনে টাচ করো, সেটিংস অপশানে যাও, পিকচার কোয়ালিটি অটো আছে, ওটিকে হায়ার পিকচার কোয়ালিটি করে দাও, একদম ক্লিয়ারের থেকেও ভালো করে দেখা যাবে। ওকে, এবার কি হচ্ছে, অ্যাপ্লিকেবল নয়, ওটা ইম্পোজড লেখা থাকে। The number of services liable for taxation was raised from 3 in 1994-95 to 119 in 2011-12। এটা একটু দেখে নিও। এরপর ভ্যাটটা এখন আর নেই, ভ্যালু অ্যাডেড ট্যাক্স আগে ছিল। ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ফ্রান্স টু ওভারকাম দ্য cascading effect of several taxes from raw material to final product in process of production. In VAT, the taxes on all inputs can be deducted from excise paid on output, so taxes are levied on the value added to each stage in the production process. ঠিক আছে, it is that ensures tax neutrality in the production decisions. VAT was introduced in India in 2005. ভারতবর্ষে ভ্যাট চালু করা হয় 2005 সালে, ভ্যাট চালু করা হয়। আর 2017 সালে যেটা বন্ধ হয়ে যায় এবং তার বদলে যেটি আসে, দ্যাট ইজ কল্ড জিএসটি। এটি নিয়ে একটু বেশি পড়ব, জিএসটি নিয়ে একটু বেশি পড়ব। দ্য ইন্ট্রোডাকশন অফ জিএসটি উড বি এ সিগনিফিক্যান্ট স্টেপ ইন দ্য ফিল্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স রিফর্মস ইন ইন্ডিয়া। Government of India implemented GST from 1st July 2017. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকার কবে থেকে জিএসটি চালু করেছে, জিএসটি লাগু করেছে? 1st July 2017. By subsuming a large number of central and state taxes into a single tax, it would mitigate cascading and double taxation in a major way and pave the way for a common national market. From customers' point of view, the biggest advantage would be the terms of reduction in the overall tax burden on goods, which is currently estimated at 25 to 30%. Introduction of GST is also expected to make Indian products competitive in domestic and international markets. Because of its transparent character, it is expected that GST would be easier to administer. The broad features of GST model are as follows. GST মডেলের ফিচারগুলো নিয়ে একটু বলছি, একটুখানি শুনে নাও। GST would be applicable on supply of goods and services as against the present concept of tax on manufacture or on sale of goods and or in provision of services. GST would be a destination based tax against the present concept of origin based tax. It would be dual GST with the center and states simultaneously levying it on a common base. The GST to be levied by the center would be called Central GST বা CGST, and that to be levied by the state would be called the SGST বা State GST. An integrated GST, that is IGST, would be levied on interstate supply, including stock transfers of goods and services. This would be collected by the center so that the credit chain is not disrupted. IGST কালেক্ট করবে কে? সেন্টার সবগুলোই কালেক্ট করবে, ঠিক আছে, সেন্টার সবগুলোই কালেক্ট করবে, এটা একটু খেয়াল রাখবে। Import of goods and services would be treated as interstate supplies and would be subjected to IGST in addition to applicable of custom duties. Central taxes replaced by GST. কোন ট্যাক্স জিএসটি দ্বারা রিপ্লেস করা হলো? সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, অ্যাডিশনাল ডিউটিজ অন এক্সাইজ অ্যান্ড কাস্টম, সার্ভিস ট্যাক্স, সিজেস অ্যান্ড সারচার্জেস অন সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। কোন স্টেট ট্যাক্স জিএসটি দ্বারা সাবসেম্ট হয়ে গেল, অর্থাৎ রিপ্লেস হয়ে গেল? ভ্যাট, সেন্ট্রাল সেলস ট্যাক্স, পারচেজ ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, ট্যাক্সেস অন লটারিজ,
অ্যাডভার্টাইজমেন্ট, এইগুলো সব অ্যাবলিশ হয়ে গেল। সিজিএসটি অ্যান্ড এসজিএসটি অ্যান্ড আইজিএসটি উড বি লেভিড at rates to be recommended by the Goods and Service Tax Council, that is GSTC, Goods and Service Tax Council, which will be chaired by the Union Finance Minister. এই সার্ভিস ট্যাক্স কাউন্সিল এরা হচ্ছে সিজিএসটি, আইজিএসটি, এসজিএসটি ঠিক করে দেয়, যার চেয়ারম্যান হচ্ছে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অ্যান্ড উইল হ্যাভ ফিনান্স মিনিস্টার্স অফ স্টেটস অ্যাজ ইজ মেম্বার্স। এবং এখানে কারা থাকবে না, রাজ্যগুলোর যারা অর্থমন্ত্রী তারাও কিন্তু থাকবে। GST would apply all goods. GST would apply to all goods and services except alcohol for human consumption. জিএসটি সবেতেই অ্যাডমিনিস্টার করা হবে, সমস্ত প্রোডাক্টের ওপর জিএসটি এসে যাবে। আসবে না কিসের ওপর না, মানুষের খাওয়ার জন্য যে মদ সেটার ওপর আসবে না, আর পেট্রোল ডিজেলের ওপরও আসবে না। জিএসটি অন পেট্রোলিয়াম প্রোডাক্টস উড বি অ্যাপ্লিকেবল ফ্রম এ ডেট টু বি রিকমেন্ডেড বাই দ্য জিএসটি কাউন্সিল। পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর জিএসটি এখনও চালু হয়নি, চালু হবে কবে, জিএসটি কাউন্সিল যবে বলবে। টোবাকো অ্যান্ড টোবাকো প্রোডাক্টস উড বি সাবজেক্ট টু সিএসটি। In addition to center could continue levy, that is central excise tax duty. CST মানে central excise tax, ঠিক আছে। taxes out of GST. GST এর বাইরে কোন কোন ট্যাক্স আছে? Taxes that are not included in any provisions of GST contain alcohol, real estate, crude oil, petrol, natural gas and fuel for turbines. খেয়াল করে দেখো, স্যার প্লিজ কি বলো, বলছে স্যার প্লিজ কি, স্যার প্লিজ বলো। এবার কি হচ্ছে, এবার কি হচ্ছে এখানে এই জিএসটিটা আসার পর দেখবে বড় বাজার টাজার সমস্ত বাজারগুলোতে প্রচণ্ড ঝামেলা হচ্ছিল, গোলমাল হচ্ছিল। জিএসটি বর্তমানে কি হচ্ছে, দাম বাড়ানোর একটা অস্ত্র হিসেবে হয়ে গেছে। যে কোনো জিনিসের দাম দেখবে বেড়ে গেছে, বলবে জিএসটি আছে, ওর ওপর জিএসটি আছে, অমুক আছে। আগেও ট্যাক্স ছিল কিন্তু লোকে ট্যাক্স জমা করতো না, এখনও লোকজন জিএসটির নামে যাতা করে বেড়ায়। যেমন ধরো একটা উদাহরণ দিই, তোমার বাড়ির পাশে নিশ্চয়ই কোনো প্রমোটার থাকবে, তিনি নিশ্চয়ই বাড়িঘর প্রমোট করেন। প্রমোটাররা কী করে, ধরো যেসব ফ্ল্যাট বাড়ির সিসি হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিশন সার্টিফিকেট পেয়ে গেছে, সেই সব ফ্ল্যাটের ওপরে কি না, নো জিএসটি ছিল না, জিএসটি নেই, কিন্তু তোমার প্রমোটাররা কি বলবে না, আমি 2% জিএসটি নেব, কিংবা কেউ বলবে 1% জিএসটি নেব, অর্থাৎ তার ইচ্ছা মতো যেমন তেমন খুশি তিনি করে নেবেন, তোমার কিছু করার থাকবে না। এবার 8 নম্বর কি, সিজিএসটি, এসজিএসটি অ্যান্ড আইজিএসটি উড বি লেভিড অ্যাট রেটস টু বি রেকমেন্ডেড বাই দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল যেমনটা রেকমেন্ড করবে তেমন অনুযায়ী এই ট্যাক্সগুলো হবে। 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 101st, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 কি বলছে না, ইনসার্টেশন অফ আর্টিকেল 279A, ঠিক আছে, 279A একটা আর্টিকেল ইনসার্ট করা হলো। এই আর্টিকেলে কি বলেছে না, ক্রিয়েশন অফ জিএসটি কাউন্সিল, ঠিক আছে, 279A আছে ক্রিয়েশন অফ জিএসটি কাউন্সিল। ইনসার্টেশন অফ আর্টিকেল 246A, এখানে আছে বোথ ইউনিয়ন অ্যান্ড স্টেটস ইন ইন্ডিয়া নাও হ্যাভ concurrent powers to make law with respect to goods and services. এবার the intrastate trade under jurisdiction of both center and state, interstate trade and commerce is exclusively under center's jurisdiction. হয়েছে। জিএসটি কাউন্সিল নিয়ে একটু বলে দিয়ে আজকে শেষ করব, খুব বেশি বড় বড় ক্লাস করাবো না। জিএসটি কাউন্সিল ক্রিয়েটেড আন্ডার আর্টিকেল 279A, যেমনটা বললাম 279A আর্টিকেল অনুযায়ী জিএসটি কাউন্সিল গঠন করা হয়েছে। এটা হচ্ছে হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি আন্ডার, কম্পোজিশনটা একটু বলে দিই। এখানে কে কে আছে, রিপ্রেজেন্টেটিভ অফ বোথ সেন্টার অ্যান্ড স্টেট, চেয়ারপারসন হচ্ছে ফিনান্স মিনিস্টার, আর ডেপুটি চেয়ারম্যান হচ্ছে ফিনান্স মিনিস্টার অফ স্টেট, the Union Minister of State in charge of Revenue Finance,
মিনিস্টার ইন চার্জ অফ ফিনান্স অর ট্যাক্সেশন, স্টেট ফিনান্স মিনিস্টার, 2 representative from UT, that is Union Territories. ভোটিং আন্ডার জিএসটি কাউন্সিল, জিএসটি কাউন্সিলের আন্ডারে কীভাবে ভোট হয় না, এভরি ডিসিশন ইজ টেকেন বাই দ্য মেজরিটি নট লেস দ্যান 3/4 অফ দ্য ওয়েটেড অফ ভোটস অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। জিএসটি কাউন্সিলের মোট সদস্য যারা উপস্থিত আছে তাদের অন্তত 4/3 ভোট পেলে তবেই সেক্ষেত্রে ডিসিশন নেওয়া হয়। ভোটস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাভ এ ওয়েটেজ অফ 1/3 অফ দ্য টোটাল ভোটস। সেন্ট্রাল গভর্নমেন্টের ভোটের ওয়েট হচ্ছে টোটাল ভোটের 1/3। ভোটস অফ স্টেট গভর্নমেন্টস হ্যাভ দ্য ওয়েটেড অফ 2/3 অফ দ্য টোটাল ভোট। স্টেট গভর্নমেন্টের ভোটের ওয়েটেজ হচ্ছে 2/3, 2/3, মোট ভোটের 2/3। দাস সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যান এফেক্টিভ ভেটো অন অল ডিসিশনস অফ দ্য জিএসটি কাউন্সিল। কি বললাম, সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যান এফেক্টিভ ভেটো অন অল ডিসিশনস অফ দ্য জিএসটি কাউন্সিল। কোরাম কি, কোরাম গঠন হবে কখন না, হাফ অফ দ্য টোটাল মেম্বার্স এলে তখন কোরাম গঠন হবে। ঠিক আছে, এবারে আমরা কি জিএসটিএন আজকে পড়বো নাকি পরের দিন পড়বো? জিএসটিএন এই ব্যাপারগুলো কি আজকে পড়বো নাকি পরের দিন পড়বো? এগুলো কিন্তু বেশ একটু কঠিন ব্যাপার, আমি পড়িয়ে দিলেই হবে না, তোমাদের পড়তে হবে। আর আমাদের অফলাইন অনলাইন দুটো ব্যাচই কিন্তু চলছে, যারা এখনও জয়েন করনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার লিখে দিচ্ছি, 9735858096, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। অনেকেই লাইক টাইক করনি, কি ব্যাপার? আচ্ছা, তাহলে এখানেই শেষ করছি, পরের দিন হবে, ঠিক আছে, পরের দিন হবে। আর 13 থেকে 15 তারিখ আমি অ্যাভেলেবল থাকবো না, যে কারণে ক্লাস বন্ধ থাকবে। থ্যাংক ইউ অল, শুভরাত্রি। একটু ডিস্টারবেন্স হচ্ছে 2-3 দিন 4 দিন, একটুখানি মানিয়ে নিও, কারণ আমি সুন্দরবন যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য একটুখানি 1-2 ক্লাস হয়তো মিস হচ্ছে বা ছোটো হয়ে যাচ্ছে, তার জন্য এক্সট্রিমলি সরি। সুন্দরবন থেকে ফিরে এসে অবশ্যই সেগুলো পুষিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।